সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠ শিরোনাম: জ্যামিতিক আলোক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। পাঠ পরিকল্পনা: বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ, বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র, বীক্ষণ যন্ত্রের প্রকারভেদ, অনুবীক্ষণ যন্ত্রের প্রকারভেদ, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। প্রথমেই বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ। কোন বস্তুর দুই প্রান্ত চক্ষু লেন্সে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বা দৃষ্টিকোণ বলে। চিত্রে আমরা একটি বস্তু দেখতে পাচ্ছি। এই বস্তুটির দুই প্রান্ত থেকে আলো এসে চক্ষু লেন্সে প্রতিসরণের পরে রেটিনায় প্রতিবিম্ব গঠন করে। এটি হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ যত বড় হবে বস্তুটির আকার আমাদের কাছে তত বড় বলে মনে হবে। বীক্ষণ কোণ যত ছোট হবে বস্তুটির আকার আমাদের কাছে তত ছোট বলে মনে হবে। বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র: যেসব যন্ত্র কোনো ক্ষুদ্র বা দূরের বস্তু দেখার জন্য আমাদের চোখকে সহায়তা করে তাদেরকে বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র বলে। বীক্ষণ যন্ত্রের প্রকারভেদ: বীক্ষণ যন্ত্র দুই প্রকার, অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ বলে। দূরবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুকে স্পষ্ট দেখা যায় তাকে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ বা দূরবীন বলে। অনুবীক্ষণ যন্ত্রের প্রকারভেদ: অনুবীক্ষণ যন্ত্র দুই প্রকার, সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ, জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাচ: উপযুক্ত হাতলে আবদ্ধ ক্ষুদ্র ফোকাস দূরত্বের উত্তল লেন্স দ্বারা যে অনুবীক্ষণ যন্ত্র তৈরি করা হয় তাকে সরল অনুবীক্ষণ যন্ত্র বলে। 2 নং চিত্রে আমরা একটি সরল অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি। এবারে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশিমালা। 3 নং চিত্রে একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের গঠন দেখানো হয়েছে। এখানে এলো একটি উত্তল লেন্স,
ও তার আলোক কেন্দ্র ও কিউ কিউ প্রাইম লেন্সটির প্রধান অক্ষ। প্রধানাক্ষের উপরে পিকিউ একটি ক্ষুদ্র বস্তু। এটি এই লেন্সের প্রধান ফোকাসের ভেতরে স্থাপন করা হয়েছে। এমনভাবে স্থাপন করা হয়েছে যদি আমরা লেন্সের অপর পার্শ্ব থেকে তাকাই তাহলে যে একটি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটি এই চোখের স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে গঠিত হবে। যদি আমরা বস্তুটিকে পিকিউ অবস্থানে স্থাপন না করে পিওন কিউ প্রাইম অবস্থানে স্থাপন করতাম তাহলে এই P1 কিউ প্রাইম বস্তুটি চোখে যে বীক্ষণ কোণ তৈরি করত সেটি হচ্ছে P1 ও কিউ প্রাইম। আর এই বস্তুটি এখানে স্থাপনের জন্য যে আমরা অবাস্তব বিম্ব P প্রাইম কিউ প্রাইম পেলাম সেটি চোখে যে বীক্ষণ কোণ তৈরি করলো সেটি হচ্ছে P1 ও কিউ প্রাইম। আমরা জানি চোখের স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে যদি বস্তু স্থাপন করা হয় এবং বস্তু দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব চোখের স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে সৃষ্টি হয় তাহলে কৌণিক বিবর্ধনকে নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ কৌণিক বিবর্ধন m ইকুয়াল টু বিন্দু দ্বারা চোখে উৎপন্ন কোণ ডিভাইডেড বাই বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ। এখানে বিম্ব দ্বারা অর্থাৎ এই অবাস্তব বিম্ব দ্বারা চোখে উৎপন্ন কোণ বা বীক্ষণ কোণ হচ্ছে P প্রাইম ও কিউ প্রাইম আর বস্তু দ্বারা চোখে উৎপন্ন কোণ হচ্ছে P1 ও কিউ প্রাইম। তাই আমরা লিখেছি P1 ও কিউ প্রাইম P প্রাইম ও কিউ প্রাইম P প্রাইম ও কিউ প্রাইম ডিভাইডেড বাই P1 ও কিউ প্রাইম P1 ও কিউ প্রাইম। যেহেতু এই কোণগুলো অত্যন্ত ক্ষুদ্র এই কারণে লেখা যায় tan P প্রাইম ও কিউ প্রাইম ডিভাইডেড বাই tan P1 ও কিউ প্রাইম। এখানে P প্রাইম ও কিউ প্রাইম ত্রিভুজে P প্রাইম কিউ প্রাইম হলো লম্ব এবং ও কিউ প্রাইম হচ্ছে ভূমি। অতএব এখানে লেখা যাবে tan P প্রাইম ও কিউ প্রাইম ইকুয়াল টু P প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই ও কিউ প্রাইম। আবার ত্রিভুজ P1 ও কিউ প্রাইমের মধ্যে লম্ব হচ্ছে P1 কিউ প্রাইম ভূমি হচ্ছে ও কিউ প্রাইম। অতএব tan P1 ও কিউ প্রাইমকে লেখা যাবে P1 কিউ প্রাইম ডিভাইডেড বাই ও কিউ প্রাইম। এখন যদি আমরা হর এবং লব থেকে ও কিউ প্রাইম বাদ দেই তাহলে পাই P প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই P1 কিউ প্রাইম। সুতরাং কৌণিক বিবর্ধন m ইকুয়াল টু P প্রাইম কিউ প্রাইম ডিভাইডেড বাই PQ কারণ P1 কিউ প্রাইম ইকুয়াল টু PQ। অর্থাৎ চিত্রে দেখতে পাচ্ছি আমরা P1 কিউ প্রাইম ইকুয়াল টু PQ কারণ উভয় ক্ষেত্রে বস্তু একই। কিন্তু ত্রিভুজ P প্রাইম ও কিউ প্রাইম অর্থাৎ P প্রাইম ও কিউ প্রাইম এই ত্রিভুজটি ও ত্রিভুজ P ও
কিউ পি ও কিউ এই ত্রিভুজটি অর্থাৎ এই বড় ত্রিভুজটি এবং এই ছোট ত্রিভুজটি সদৃশ। আর সদৃশ কারণে লেখা যাবে যে এই বাহু এবং এই বাহুর অনুপাত ইকুয়াল টু এই বাহু এবং এই বাহুর অনুপাত, অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম ডিভাইড বাই পি কিউ ইকুয়াল টু ও কিউ প্রাইম বাই ও কিউ। অতএব এম ইকুয়াল টু আমরা লিখতে পারি ও কিউ প্রাইম বাই ও কিউ, কারণ পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ, এখানে পি প্রাইম কিউ প্রাইম বাই কিউ কিউ ইকুয়াল টু পেয়েছি এই সমীকরণটি। অর্থাৎ আমরা লিখতে পারি এম ইকুয়াল টু ও কিউ প্রাইম বাই ও কিউ। কিন্তু এখানে ও কিউ প্রাইম, এই যে ও কিউ প্রাইম প্রতিবিম্বের দূরত্ব এবং চতুর্ভুজ অবাস্তব, আর ও কিউ হচ্ছে ও কিউ বস্তু দূরত্ব, এটি বাস্তব। অর্থাৎ চিহ্নের বাস্তব ঘনত্ব প্রথা অনুসারে লক্ষ্য বস্তুর দূরত্ব ও কিউ ইউ ধরলাম এবং অবাস্তব বিন্দুর দূরত্ব ও কিউ প্রাইম ইকুয়াল মাইনাস ভি, কারণ এটি অবাস্তব বিন্দু। সুতরাং আমরা লিখতে পারি m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এখন লেন্সের সাধারণ সমীকরণ থেকে আমরা পাই 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এখন যদি আমরা উভয় পক্ষকে এই সমীকরণ উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করি তাহলে পাই 1 প্লাস ভি বাই ইউ ইকুয়াল টু ভি বাই এফ, বা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করে লেখা যায় মাইনাস ভি বাই ইউ ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ। অতএব লিখতে পারি আমরা m ইকুয়াল টু 1 মাইনাস ভি বাই এফ। যেহেতু লেন্সটি উত্তল তাই এফ ধনাত্মক এবং অবাস্তব বিন্দু চোখের স্পষ্ট দর্শনের নিকটতম বিন্দুতে গঠিত হয়, তাই ভি ইকুয়াল টু মাইনাস জি। সুতরাং লিখতে পারি m ইকুয়াল টু 1 প্লাস জি বাই এফ। এখানে ডি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। এখন ধরি লেন্স এবং চোখের মধ্যবর্তী দূরত্ব যদি এ হয়, অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব যদি এ হয়, তখন ভি হবে প্রতিবিম্বের দূরত্ব ভি হবে ডি মাইনাস এ। যেহেতু বিবর্ধন m ইকুয়াল টু 1 প্লাস ভি বাই এফ, অতএব লেখা যাবে m ইকুয়াল টু 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ, অর্থাৎ ভি এর জায়গায় আমরা ডি মাইনাস এ বসিয়েছি। এক নং সমীকরণ থেকে দেখা যায় যে a ইকুয়াল টু 0 হলে m সর্বাপেক্ষা বড় হয়, অর্থাৎ বিবর্ধন বড় হয়। সুতরাং সবচেয়ে বেশি বিবর্ধন পেতে হলে চোখ যথাসম্ভব লেন্সের কাছে রাখতে হবে। এবারে মূল্যায়ন। আমরা এতক্ষণ যা শিখলাম আশা করি সেই আলোকে আমরা এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে পারব। কৌণিক বিবর্ধন কিসের উপর নির্ভর করে? দূরে অবস্থিত গাছপালা ছোট দেখায় কেন? সরল অনুবীক্ষণ যন্ত্রের ফোকাস দূরত্ব হ্রাস পেলে এর বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি পায় কেন?
সবশেষে বাড়ির কাজ। সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করো। লক্ষ্যবস্তু থেকে বিবর্ধক কাজ বিভিন্ন দূরত্বে রাখলে প্রতিবিম্ব কেন ছোট বড় হয় তার কারণ লিপিবদ্ধ করো। আজ আর নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।